ঘরটার আলো ছিল নরম, পর্দা টানা, জানালা বন্ধ। বাইরে তখন দেশের সকাল, ভেতরে অন্য দেশের রাত। টেবিলের ওপরে রাখা কাগজে দেশের নাম লেখা, কিন্তু সিদ্ধান্তগুলো যেন লেখা হচ্ছিল অন্য মানচিত্রে। একজন রাজনৈতিক দলের প্রধান নেতা একটু ঝুঁকে বসে আছেন, কণ্ঠটা নিচু, চোখে অদ্ভুত এক আগ্রহ। তিনি বলছেন, স্যার, আপনি আমার অনুপ্রেরণা। হাসিনাই আমাকে শিখিয়েছেন কিভাবে টিকে থাকতে হয়। আপনি যা বলবেন তাই মানব। শুধু ক্ষমতায় আনার জন্য আপনার লোকজনের সমর্থন চাই। ঘরের ভেতরে শব্দ নেই, শুধু ক্ষমতার নীরবতা। এই নীরবতা অনেকদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে পরিচিত, যেখানে আত্মমর্যাদার জায়গায় থাকে হিসাব আর দেশের জায়গায় থাকে চেয়ার। এই কথোপকথনের ঠিক উল্টো পাশে একই সময়ে দেশের ভেতরে অন্য এক দৃশ্য তৈরি হচ্ছিল। চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে, গ্রামের উঠোনে মানুষ কথা বলছিল। তারা জানতো না কে কি কথা বলছে বন্ধ দরজার ভেতরে, কিন্তু তারা টের পাচ্ছিল আবার কেউ দেশের ভাগ্য অন্যের হাতে তুলে দিতে চাইছে। একজন বৃদ্ধ চা নাড়তে নাড়তে বললেন, এই দেশ কি আবার কারো কাছে বন্ধক যাবে? প্রশ্নটা হালকা, কিন্তু তার ভেতরে জমেছিল আগুন। তরুণ ছেলেটা পাশে দাঁড়িয়ে চুপ করেছিল। সে জানে দালালি মানে শুধু রাজনীতি নয়, দালালি মানে আত্মসম্মান বিক্রি। এই সাধারণ মানুষের চোখে কোনো ক্ষমতার লোভ নেই, আছে শুধু একটাই ভয়, এই দেশটা যেন আবার কারো ছায়া না হয়। ভারতীয় ইশারায় চলা রাজনীতি তারা আর দেখতে চায় না। তারা চায় সম্পর্ক হবে সমান, মাথা উঁচু করে। দাসত্ব নয়, বন্ধুত্ব যদি হয়, নইলে দূরত্বই সমান। ভোরের আলো ধীরে ধীরে শহরে নামছিল। সেই আলোয় বন্ধ দরজার রাজনীতি ধরা পড়ছিল না, কিন্তু মানুষের মন আলো হয়ে উঠছিল। রাষ্ট্রের ভেতরে জমে থাকা দীর্ঘশ্বাস এবার নিঃশ্বাসে পরিণত হচ্ছিল। এই নিঃশ্বাস কোনো দলের নয়, এই নিঃশ্বাস সাধারণ মানুষের। বাংলাদেশের রাজনীতিতে একটি অস্বস্তিকর সত্য বহু বছর ধরে নীরবে বহন করা হয়েছে। ক্ষমতায় যেই আসুক, দিল্লির দিকে তাকিয়ে থাকতে হয়েছে, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে। রাষ্ট্রের স্বার্থের চেয়ে বড় হয়ে উঠেছিল প্রতিবেশী সন্তুষ্টির হিসাব। রাষ্ট্র যেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারত না। প্রতিটি বড় সিদ্ধান্তের আগে তাকাতে হতো সীমান্তের ওপারে। একটা সময় ছিল যখন বলা হতো বড় দেশের সাথে সম্পর্ক রাখতে হয় মাথা নিচু করে। এই কথাটা প্রথমে কূটনীতির নামে বলা হয়েছিল, পরে সেটা রাজনীতির দর্শনে পরিণত হয়। দল বদলেছে, মুখ বদলেছে, স্লোগান বদলেছে, কিন্তু আত্মসমর্পণের ভঙ্গি বদলায়নি। এই দাসত্বের রাজনীতি জনগণ প্রথমে সহ্য করেছিল, কারণ তারা যুদ্ধের ক্লান্তি বয়ে বেড়াচ্ছিল। স্বাধীনতার ক্ষত তখনও শুকায়নি। পরে সহ্য করেছিল উন্নয়নের মোড়কে। উড়াল সেতু, ঝকঝকে ভবন, বড় বড় প্রকল্পের আড়ালে মানুষ বুঝতে পারেনি এই উন্নয়ন আসলে সেগুলোরই অন্য নাম। বিদেশি ইশারায় রাষ্ট্র চালানোর সংস্কৃতি যখন নিয়মে পরিণত হয়, তখন জনগণ ধীরে ধীরে রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মানুষ ভোট দিতে চায়, কিন্তু মন দিয়ে নয়। তারা ভাবে যেই আসুক একই গল্প। শাসকেরা এই নীরবতাকেই নিজেদের শক্তি ভেবেছিল। ওখানেই তারা সবচেয়ে বড় ভুল করেছিল, কারণ নীরব মানুষ একদিন কথা বলে, আর সেই কথা থামানো যায় না। ৭১ রাষ্ট্রের আত্মা। এই আত্মার রক্ত, ত্যাগ আর স্বপ্ন দিয়ে গড়া, কিন্তু আত্মাকে অস্ত্র বানালে সে একদিন বিদ্রোহ করে। দীর্ঘদিন ধরে ইতিহাসকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক ঢাল হিসেবে। বিভাজনের হাতিয়ার বানানো হয়েছে ৭১কে। রাজনীতির সুবিধার জন্য দেশপ্রেমিক আর দেশদ্রোহীর লেবেল লাগানো হয়েছে। এই লেবেল রাজনীতি একসময় ভয়ঙ্কর হয়ে ওঠে। মানুষ প্রশ্ন করতে ভয় পায়। ইতিহাসের নামে বর্তমানের সব ব্যর্থতা ঢেকে ফেলা হয়। দুর্নীতি, দমন, দাসত্ব সবকিছু চাপা পড়ে যায় ৭১-এর স্লোগানের নিচে। কিন্তু ইতিহাস থেমে থাকে না। একটা প্রজন্ম আসে যারা ইতিহাসকে সম্মান করে, কিন্তু ইতিহাসের নামে দাসত্ব মেনে নেয় না। তারা প্রশ্ন করে, ৭১-এর চেতনা কি বিদেশি প্রভুর কাছে মাথা নোয়ানো শেখায়? ২০২৪ সালের ৫ আগস্ট সেই প্রশ্নের বিস্ফোরণ। এটা কোনো হঠাৎ ঘটনা ছিল না। এটা ছিল দীর্ঘদিনের অপমান, দাসত্ব, গালাগালি আর অবমূল্যায়নের জমে থাকা জবাব। রাজাকার গালি আর ভয় দেখিয়ে মানুষকে চুপ করানো যাবে না, এই সত্য সেদিন রাজপথে লেখা হয়েছিল। মানুষ সেদিন বলেছিল, ইতিহাস আর জিম্মি থাকবে না, দেশপ্রেম আর কোনো দলের একচেটিয়ার সম্পত্তি হবে না। সেদিনের পর থেকে রাজনীতির ভাষা বদলাতে শুরু করে, ভয় কাজ করা বন্ধ করে দেয়। ইতিহাস ফিরে পায় তার মর্যাদা। যে শাসক দিল্লির দিকে তাকিয়ে ক্ষমতা টিকিয়ে রাখে, তার জন্য সবসময় একটা পালানোর রাস্তা থাকে। ইতিহাসে তা বহুবার দেখা গেছে। ক্ষমতা গেলে আশ্রয় পাওয়া যায়, নিরাপত্তা পাওয়া যায়, কিন্তু নতুন বাস্তবতায় সেই রাস্তা আর আগের মতো নিরাপদ নয়। শেখ হাসিনার দিল্লিতে যাওয়ার রাস্তা ছিল, সেটা ইতিহাস, কিন্তু নতুন যারা সেই একই পথে হাঁটতে চাইবে, তাদের সামনে দৃশ্য ভিন্ন। আজ জনগণ দেখে, শোনে, বোঝে। সামাজিক মাধ্যম, বিকল্প গণমাধ্যম, নতুন প্রজন্ম, সবকিছু মিলিয়ে আর কিছুই লুকোনো থাকে না। দিল্লির দাসত্ব আর গোপন থাকে না। জনগণ বুঝে গেছে, রাষ্ট্রের স্বার্থ বিক্রি করে সম্পর্ক টিকিয়ে রাখলে তার মূল্য দিতে হয়। এই মূল্য শুধু ক্ষমতা হারানো নয়, ইতিহাসের কাঠগড়ায় দাঁড়ানো। আজ বঙ্গোপসাগর শুধু ভূগোল নয়, এটা এক মানসিক দিগন্ত।
একসময় ভাবা হতো পালানোর শেষ সীমা, এখন এটা প্রতিরোধের প্রতীক। পালানোর জায়গা নয়, দাঁড়িয়ে লড়ার জায়গা। যারা ভাবে বিদেশি প্রভুর ছায়ায় আবারও রাজনীতি করা যাবে, তারা এই দিগন্ত পড়তে ব্যর্থ হচ্ছে। একসময় এই দেশে ভয় তৈরি করা যেত খুব সহজে। বন্দুকের নল দেখালেই মানুষ মাথা নিচু করত, গুলির শব্দ শুনলেই রাজপথ ফাঁকা হয়ে যেত। রাষ্ট্রের শক্তি তখন মাপা হতো অস্ত্রের ওজনে, ব্যারিকেডের সংখ্যায়, আর কয়টা লাশ পড়ে তার হিসাবে। ক্ষমতাবানরা ভেবেছিল এই ভয় চিরস্থায়ী, কিন্তু সময় বদলেছে, মানুষের ভেতরেও বদল এসেছে। আজকের জেনজি প্রজন্ম সেই পুরনো সমীকরণ মানে না। তারা জানে ভয় দেখানো যায় শরীরকে, কিন্তু চেতনাকে নয়। তারা জানে একজন পড়ে গেলে 10 জন উঠে দাঁড়ায়। জুলাইয়ের বাংলাদেশ সেটাই দেখিয়েছে। এই প্রজন্ম বুঝে গেছে গুলি আসলে শেষ অস্ত্র, গুলি মানে ক্ষমতার দুর্বলতা। যখন যুক্তি শেষ হয়ে যায় তখনই বন্দুক কথা বলে। তাই তারা বন্দুকের সামনে দাঁড়িয়ে যায়, ভয় পায় না, পিছু হটে না, কারণ তারা জানে এই রাষ্ট্র কেবল শাসকের নয়, এই রাষ্ট্র তাদেরও। এই জায়গাতেই জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শক্তি। কোনো ইউনিফর্ম নেই, কোনো রেজিমেন্ট নম্বর নেই, কোনো আধুনিক মরণাস্ত্র নেই। তবু এই বাহিনী ভয়ঙ্কর, কারণ তারা আবাবিল পাখির মতো। সামনে মারণাস্ত্র, পেছনে কিছু নেই, তবু ঝাঁকে ঝাঁকে এগিয়ে যায়। তারা জানে একজন মরলে গল্প শেষ হয় না, গল্প শুরু হয়। জুলাইয়ের সেই দিনগুলোতে বাংলাদেশ দেখেছে রাষ্ট্রের আসল শক্তি কোথায়। ট্যাঙ্ক নয়, বন্দুক নয়, মানুষই রাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিরক্ষা। যখন মানুষ একে অপরের কাঁধে হাত রাখে, তখন কোনো বাহিনী যথেষ্ট হয় না। এই জেনজি প্রজন্ম ইতিহাস জানে, তারা 71 জানে, তারা 5 আগস্ট জানে, তারা জুলাই জানে, কিন্তু তারা ইতিহাসকে ভয় পায় না, তারা ইতিহাসকে প্রশ্ন করে। তারা বলে ইতিহাস যদি সাহস শেখায়, তাহলে আজ সাহস দেখাতে সমস্যা কোথায়? এই প্রজন্মই ক্ষমতার সবচেয়ে বড় আতঙ্ক, কারণ তাদের কাছে ভয় কাজ করে না, লোভও কাজ করে না। তারা চেয়ার দেখে না, তারা আয়নায় তাকায়। তারা প্রশ্ন করে, আমি যদি মাথা নত করি তাহলে আগামী প্রজন্ম কি শিখবে? এই জেনজি প্রজন্ম কোনো স্লোগানের বাহিনী নয়, তারা নীরবতার বাহিনী। কিন্তু এই নীরবতা বিস্ফোরণের চেয়েও ভয়ঙ্কর, কারণ এই নীরবতা জানে কখন দাঁড়াতে হয়, আর যখন দাঁড়ায় তখন পুরো রাষ্ট্র দাঁড়িয়ে যায়। 2026 সালের নির্বাচন আর কোনো সাধারণ রাজনৈতিক আয়োজন নয়, এটি একটি জাতির আত্মপরিচয় নির্ধারণের মুহূর্ত। এই নির্বাচন ঠিক করে দেবে বাংলাদেশ কি আবারও অন্য দেশের ইচ্ছার কাছে মাথা নোয়াবে, নাকি নিজের পায়ে দাঁড়িয়ে কথা বলবে। এই নির্বাচনের পেছনে লুকিয়ে আছে দীর্ঘদিনের জমে থাকা প্রশ্ন। কেন প্রতিটি বড় রাজনৈতিক সিদ্ধান্তের আগে দিল্লির মুখের দিকে তাকাতে হবে? কেন জনগণের রায় নয়, বিদেশি সন্তুষ্টি হবে ক্ষমতার মাপকাঠি? ভোটাররা এখন এসব প্রশ্ন উচ্চস্বরে করছে। যেসব দল এখনো ভাবে ভারত ঘেঁষা অবস্থানই নিরাপদ, তারা সময়কে ভুলভাবে পড়ছে। এই দেশের মানুষ এখন আর দাদা রাজনীতিতে বিশ্বাস করে না। তারা জানে অসম সম্পর্ক মানে শেষ পর্যন্ত অপমান। উন্নয়নের গল্প, নিরাপত্তার আশ্বাস, বন্ধুত্বের বুলি, সবকিছুর ভেতরে তারা এখন শর্ত খোঁজে। 2026-এর ভোট হবে হিসাবের ভোট। কে এই দেশকে নিজের মতো করে ভালোবেসেছে, আর কে এই দেশকে ব্যবহার করেছে অন্যের স্বার্থে, এই ফয়সালা হবে ব্যালট বাক্সে। ভয় দেখিয়ে ভোট নেওয়ার দিন শেষ, লোভ দেখিয়ে নীরবতা কেনার দিনও শেষ। এই নির্বাচনে জেনজি প্রজন্ম সবচেয়ে বড় ভূমিকা রাখবে। তারা স্মৃতি নিয়ে ভোট দেবে না, বাস্তবতা নিয়ে ভোট দেবে। তারা জানে একবার দাসত্ব মেনে নিলে সেটা অভ্যাসে পরিণত হয়, তাই তারা সেই দাসত্বের শেকল ভাঙতে চায়। যারা আবার পুরনো কপি পেস্ট দালালিতে ব্যস্ত হবে, যারা ভাববে দিল্লির সুরে কথা বললেই ক্ষমতা নিশ্চিত, তাদের জন্য ইতিহাস কঠিন অপেক্ষা করে আছে। 5 আগস্ট দেখিয়েছে জনগণ জেগে উঠলে কোনো শক্তি যথেষ্ট নয়। 2026 সেই জাগরণের সাংবিধানিক রূপ। সময় কাউকে দ্বিতীয়বার সতর্ক করে না। শহরের আকাশে তখন অদ্ভুত এক লালচে আলো। সোশ্যাল মিডিয়া ফিড বলছে ভারতের আজ্ঞাবহ একটি শক্তি ক্ষমতায়। সীমান্ত বন্ধ, রাস্তা বন্ধ, আকাশ ভারী, কিন্তু রাস্তায় মানুষ থেমে নেই। আবারও এক 5 আগস্টের মতো দিন নামছে বাংলাদেশে। ছাত্র জনতা লাঠি হাতে বেরিয়ে এসেছে। হাতে পতাকা নেই, দলের চিহ্ন নেই, আছে শুধু ক্ষোভ আর স্মৃতি। আধিপত্যবাদের বিরুদ্ধে এই হাঁটা নতুন নয়, কিন্তু আজকের হাঁটায় ভয় নেই। জুলাইয়ের বাংলাদেশ তাদের শিখিয়েছে একজন পড়লে 10 জন দাঁড়ায়। অন্যদিকে সমুদ্রের দিকে ছুটছে ক্ষমতার গাড়ি, বঙ্গোপসাগরের দিকে দৌড়াচ্ছে ভারতের নতুন সেবা দাস। সীমান্ত বন্ধ থাকায় আর কোথাও যাওয়ার পথ নেই। পেছনে ছাত্র জনতা, পেছনে স্লোগান, পেছনে ইতিহাস। বাতাসে ছড়িয়ে পড়ছে লাল আবির। সেই আবির ভিজে যাচ্ছে রাস্তায়, ভিজে যাচ্ছে মুখে। হঠাৎ একজন লোক হোঁচট খেয়ে পড়ে যায়। সেই নেতা যে 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের আগে ভারতের পক্ষে সাফাই গাইছিল, ভারতের হয়ে কথা বলছিল, দেশের হয়ে নয়। সে কাঁদছে হাউমাউ করে। আবির হাসান পা জড়িয়ে ধরে কাকুতি মিনতি করছে, ক্ষমা চাইছে, বলছে ভুল হয়ে গেছে।
আবির হাসান কিছু বলে না। সে তাকিয়ে থাকে সমুদ্রের দিকে। তার চোখে কোনো ঘৃণা নেই, কোনো আনন্দও নেই, আছে শুধু ক্লান্ত সত্য। ঠিক তখনই দৃশ্যটা ভেঙে যায়। আবির হাসানের ঘুম ভেঙে যায়। চারপাশে অন্ধকার ঘর, ভোরের বাতাস জানালায় ধাক্কা দিচ্ছে। পাশের বাসা থেকে ভেসে আসছে গান। আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দেবে? শোনো মহাজন, আমি নয়তো একজন। শোনো মহাজন, আমরা অনেকজন। আবির বসে থাকে চুপচাপ। সে জানে এটা শুধু স্বপ্ন নয়, এটা নতুন কোনো 5 আগস্টের বাস্তবতা। এই অনেকজনই বাংলাদেশের ভবিষ্যৎ। এই জনতার সামনে কোনো দিল্লির দরজা কাজ করে না, কাজ করে শুধু আত্মমর্যাদা। এই আত্মমর্যাদাই বাংলাদেশের শেষ ঠিকানা। দিল্লির দালালেরা হুঁশিয়ার, সাবধান।